আজকে আবার গল্প শোনাবো এবং আজকে আমি কথা দিতে পারি যে খুবই চমকপ্রদ একটা গল্প শুনবেন। আমি অন্তত বাংলা মিডিয়ামে কোথাও এই গল্পটা শুনি নাই। সেটা হচ্ছে যে একটা ব্লগার ছেলে কিভাবে আর্জেন্টিনার এই বর্তমান দলের অন্যতম কৌশল পরিকল্পনা প্রণয়নকারী হয়ে উঠলো। সেই গল্পটা বলবো। সেই গল্পটা আসবে আসলে আমাদের আর্জেন্টিনার ব্যাকএন্ড স্টাফদের নিয়ে কথা বলতে গিয়ে। তো আমরা শুরু করি রিকলমের একটা কথা দিয়ে। 2022 সালে যখন বিশ্বকাপ খেলতে যাচ্ছে আর্জেন্টিনা, তখন বিভিন্ন মিডিয়া যেটা হয় যে সাবেকদের ইন্টারভিউ করে, সেখানে হুয়ান রোমান রিকলমেরে একটা আর্জেন্টিনা প্রিন্ট মিডিয়া তারা জিজ্ঞেস করলো যে এবার আর্জেন্টিনা কি করবে। তো রিকলমে বললেন এবার চ্যাম্পিয়ন হবে। এখন দেখেন 2022 সালে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হবে, চ্যাম্পিয়ন হয়েছে, এটা অনেক বড় আনন্দের ব্যাপার হয়েছে সবার জন্য। কিন্তু চ্যাম্পিয়ন হবে এইটা বলতে আসলে আর আইনস্টাইন হতে হয় না, এটা বলতে রিগুল মেরে লাগে না। কারণ 2021 সালে তারা কোপা জিতে আসছে। ও বছরই তারা ইতালিরে ইয়েতে বসে ইউরোপে বসেই হারায় ফিনালোসিমা জিতছে। টানা 36 ম্যাচ অপরাজিত আছে। স্কালোনির টিম দুর্দান্ত ফুটবল খেলতেছে। এই অবস্থায় আর্জেন্টিনা রেড হট ফেভারিট ছিল 2022 সালে। ফলে এটা অনুমান করা খুব কষ্টের ব্যাপার না। কিন্তু রিকুলমের কথাটা আমি অন্য কারণে খুব গুরুত্বপূর্ণ মনে করি। রিকুলমে বলতেছিলেন যে আমি এই টিমের জন্য বলতেছি না, এরা কি ফর্মে আছে সেজন্য বলতেছি না। আমি বলতেছি এই টিমের পিছনে এমন কিছু লোক আছে যারা এই টিমটাকে চ্যাম্পিয়ন করার জন্য জীবন দিয়ে দেবে। আমরা তো জানি মাঠের খেলোয়াড়রা জীবন দিয়ে দেবে, মেসি জীবন দিয়ে দেবে, ডি মারিয়া জীবন দিয়ে দেবে, কিন্তু এর পেছনে কয়েকটা লোক আছে। এই লোকগুলো কারা? এই লোকগুলোরে রিকুলমে বলছেন যে বৃদ্ধ নেকড়ে, ধূর্ত নেকড়ে। এই মূলত উনি তিনজনকে মেনশন করতে চাইছেন যে এরা তিনজন আর্জেন্টিনার জন্য জীবনটা দিয়ে দিচ্ছে, আর্জেন্টিনা ন্যাশনাল টিমের জন্য, কিন্তু ন্যাশনাল টিমের হয়ে কিছু অ্যাচিভ করতে পারে নাই। এখন সেই প্রবল ক্ষুধা নিয়ে তারা কোচ হয়ে স্কালোনির সঙ্গে যোগ দিছে। সেই জিনিসটা একটা দুর্দান্ত পরিকল্পনা প্রণয়নকারী টিমে পরিণত হয়েছে এবং খেলোয়াড়দের প্রচণ্ডভাবে উজ্জীবিত করতে পারতেছে তারা, যে দেখো আমরা এটা পারি নাই, তোমাদের এটা করতে হবে। এই তিন সিনিয়র, এই তিন সাবেক লিজেন্ড, এদের দিকে রিকলমে চোখ দিছিলেন। সেই তিন সিনিয়র হচ্ছেন ওয়াটার স্যামুয়েলস, রবার্তো আয়লা আর পাবলো আইমার। তিনজনকে নিয়ে বলবো আমরা। তবে এই তিন ধূর্ত নেকড়ে ছাড়াও আরও বেশ কয়েকজন নেপথ্য নায়ক আছেন যাদের নিয়ে আজকে আমরা কথা বলবো। সবচেয়ে বেশি কথা বলবো মাতিয়াস মান্নাকে নিয়ে, যাকে আমি বলি রূপকথার একটা চরিত্র। তো আগে আমরা এই তিন নেকড়ের সম্পর্কে একটু জেনে আসি। আপনারা কম বেশি এদের সম্পর্কে সবাই জানেন, তারপরেও বলি একটু। আজকে একটু কাগজ কলম নিয়ে বসছি। আপনারা জানেন আমার স্মৃতিশক্তির অবস্থা খুব খারাপ। এই স্যামুয়েলসদের সবার খেলা আমি দেখছি চোখের সামনে, স্টিল পরিসংখ্যান মনে থাকে না। প্রথমে ওয়াটার স্যামুয়েলসের কথা বলি। ওয়াটার স্যামুয়েলসের দিকে নজর রাখবেন। 2026-এ যদি স্কালোনি টিম ছেড়ে দেন, তাহলে সম্ভবত আর্জেন্টিনার নেক্সট কোচ হতে যাচ্ছেন ওয়াটার স্যামুয়েলস। যদি না হন তাহলে বাকি দুইজনের ভিতর, অর্থাৎ আইমার বা আয়লা কেউ একজন কোচ হবেন। এই তিনজনের ভিতর থেকে হবেন। স্যামুয়েলস তার সময়ের বিশ্বের সেরা সেন্টার ব্যাক ছিলেন, কোনো সন্দেহ ছাড়া। এবং 2002-এর যে আর্জেন্টিনা ড্রিম টিম, যেটা ফেল করছিল মারাত্মকভাবে, বিএলসার টিম, সেই টিমের সেন্ট্রাল ডিফেন্ডার ছিলেন স্যামুয়েলস। আর্জেন্টিনার হয়ে খেলছেন 56 ম্যাচ। এছাড়া রোমা, মাদ্রিদ, ইন্টার মিলান এসব জায়গা মাথায় বেড়াইছেন। ওই 99 থেকে 2010-12 এই পিরিয়ড পর্যন্ত বিশ্বের অন্যতম সেরা ডিফেন্ডার ছিলেন। তখন বিশ্বের সেরা তিন ডিফেন্ডার আপনি যদি হিসাব করেন, তাহলে হচ্ছে হ্যাভিয়ার জানেত্তি, ওয়াটার স্যামুয়েলস, রবার্তো আয়লা। এই কম্বিনেশন যদি আপনি হিসাব করেন, তারা আসলে তিনজনই আর্জেন্টিনার। এছাড়াও ছিলেন মালদিনি টিনি, ওনরা তো ছিলেনই। কিন্তু আমি বলতেছি ইতালিতে, বিশেষ করে ইতালির অন্যতম বেস্ট ঘরোয়া লিগের তিন ডিফেন্ডার হচ্ছেন এরা তিনজন। ওয়াটার স্যামুয়েলস আছেন এই টিমের সঙ্গে। এই টিমের সঙ্গে আছেন উনি সেই সাম্পাওলির পর থেকেই ইয়ের হাত ধরে। যেহেতু স্যামুয়েলস অল্প কিছুদিন হলেও স্কালোনির কলিগ ছিলেন, টিমমেট ছিলেন, স্কালোনি মূলত তারে খুব গুরুত্ব দিয়ে এখানে নিয়ে আসছেন। এবং স্কালোনির অনুপস্থিতিতে, যে দু চারবার স্কালোনি নিষিদ্ধ ছিলেন বা অসুস্থ ছিলেন, স্যামুয়েলসের টিম পরিচালনা করেন মূলত। এরপর স্যামুয়েলস যতটা না ডিফেন্ডারদের কোচ, তার চেয়ে বেশি মূলত হচ্ছে আপনি তাকে ভাবতে পারেন ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট কোচ আর কি, কি বলে, ডেপুটি কোচ বলতে পারেন। স্কালোনির ফার্স্ট হ্যান্ড উনি। এরপরে আছেন পাবলো আইমার। পাবলো আইমার ছিলেন তখনকার নতুন ম্যারাডোনা। পাবলো আইমার বিরাট সম্ভাবনা নিয়ে ফুটবলে আসছিলেন।
তার ড্রিবলিং, তার পাসিং, তার শুটিং, আই ক্যান রিমেম্বার যে আপনারাও মনে করতে পারবেন 2002-এর সেই টিম, সেই সময় পাবলো আইমার নিয়ে অনেক হইচই হচ্ছিল। রিকেলম্যাকে বাদ দিয়ে আইমারকে নিয়ে যাওয়া হয়েছিল 2002-এর স্কোয়াডে, কারণ রিকেলম্যারে বলা হতো যে তুলনামূলক স্লো, যে কারণে রিকেলম্যার ক্যারিয়ারটা খুব বড় হয় নাই। বলা হতো যে রিকেলম্যার চেয়ে পাবলো আইমার অনেক বেশি কার্যকরী হবেন, এবং তাকে বলা হচ্ছে নেক্সট ম্যারাডোনা। পাবলো আইমার ক্যারিয়ার শুরু করছেন 1994 সালে। মানে মজাটা হচ্ছে, না সরি, আইমার 99 সালে শুরু করছেন। আইমারকে ওই সময় নেক্সট ম্যারাডোনা বলা হচ্ছিল, কিন্তু ওই যে মিজারেবলি ফেল করলেন 2002-তে। এদের তিনজনের মিলটা হচ্ছে এরা তিনজনই 2002-এর ওই মিজারেবলি ফেল করা টিমটার মেম্বার। ও আইমার এই টিমে আছেন। আইমার এখানে মূলত হচ্ছে মানে অ্যাটাকিং অংশটার কোচিংয়ের দায়িত্বে আছেন তিনি, মূলত অ্যাটাকিং প্ল্যান অমুক তমুক এই ব্যাপারগুলো উনি দেখেন। রবার্তো আয়লা আর্জেন্টিনার সবচেয়ে বেশি ক্যাপ্টেন্সি করা খেলোয়াড় ছিলেন এক সময়। আর্জেন্টিনার হয়ে লম্বা সময় খেলছেন। হ্যাভিয়ার জানেত্তি, হ্যাভিয়ার মাস্চেরানো আর মেসি, এই তিনজনের পরই সবচেয়ে বেশি ম্যাচ খেলছেন আর্জেন্টিনার হয়ে রবার্তো আয়লা আনডিসপুটেড ওয়ান অফ দ্য বেস্ট সেন্ট্রাল ব্যাক ছিলেন তার সময়ে। এবং আয়লার মজাটা হচ্ছে আয়লা ম্যারাডোনার সঙ্গে খেলছেন, মেসির সঙ্গে খেলছেন, স্কালোনির সঙ্গে খেলছেন। আয়লা জেনারেশনের পর জেনারেশন, আপনার 90 দশক থেকে শুরু করে এই মেসিদের জেনারেশন পর্যন্ত সব ফুটবলারকে খুব ভালো চেনেন, এবং সেই সঙ্গে আয়লা অনেক হতাশা দেখছেন জীবনে। 2002-এর হতাশা দেখছেন, 2006-এর হতাশা দেখছেন, বারবার ক্যাপ্টেন হিসাবে কাছে গিয়ে হেরে গেছেন, দীর্ঘদিন ক্যাপ্টেন্সি করছেন। সেই আয়লাকে এনে দেওয়া হয়েছে মূলত হচ্ছে রক্ষণভাগ সামলানোর দায়িত্ব। তো ওনারা তিনজন অসাধারণ কাজ করতেছেন, এই তিনজনের প্রতি আমাদের একটা স্যালুট থাকলো। এরপরে আমরা দুইজনের কথা বলবো। একজন হচ্ছে মার্টিন টোকালির ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আমি খুব বেশি কিছু জানতে পারিনি, আমি গুগল করেছি। আপনারা যদি কেউ জানেন জানাবেন, আমরা সেটা আবার আলোচনা করব। মার্টিন টোকালি কোন লেভেলে খেলেছেন বা আদৌ টপ লেভেলে খেলেছেন কিনা আমি জানি না, কিন্তু গোলকিপার কোচ হিসেবে খুব প্রমিনেন্ট কোচ মূলত আপনার হোর্হে সাম্পাওলি তারে পিক করছিলেন ক্লাব লেভেলে, সেখান থেকে এই পর্যন্ত আসছেন। এই লোকটার একটা বড় ক্রেডিট আমি যেটা দেই সেটা হচ্ছে এমি মার্টিনেজের আজকে যে খেপামি দেখেন, এমি মার্টিনেজের যে পেনাল্টি সেভ করার যে ভয়ানক বৈশিষ্ট্য দেখেন, এই ব্যাপারটার পেছনে এই টোকালির একটা অসাধারণ ভূমিকা আছে। এমি মার্টিনেজ আপনারা জানেন কি না, 2010 সালে খুব অ্যাক্সিডেন্টালি আর্জেন্টিনা ন্যাশনাল টিমে একটা ডাক পাইছিলেন। কোভিডের ভিতরে আর্জেন্টিনা নাইজেরিয়ায় একটা ম্যাচ খেলতে গেছিলো 2010 বা 11-তে, আমি সালটা আবার ওই যে ভুলে যাই। নাইজেরিয়ায় একটা ম্যাচ খেলতে গেছিলো, ওখানে গিয়ে ওদের থার্ড কিপার সম্ভবত ইসাম অস্কার, ও ইনজুরিতে পড়ছিল। তো হুট করে নাইজেরিয়ার ভিসা অ্যারেঞ্জ করে আর্জেন্টিনা থেকে কাউরে উড়ায় নেওয়া যাওয়া সম্ভব ছিল না, বা একটা ফ্রেন্ডলি ম্যাচের জন্য থার্ড কিপার উড়ায় না, এটা প্রায় মানে শুধু একটা টাকা নষ্ট। তখন আর্জেন্টিনা টিম জানতে পারলো যে অ্যাস্টন ভিলার কিপার এমি মার্টিনেজ নাইজেরিয়ায় বেড়াতে আসছে। আর্জেন্টাইন কিছুদিন আগে আর্জেন্টিনা যুব দলের হয়ে বিশ্বকাপ জিতে আসছে। তো টোকালি বললেন যে আচ্ছা করেন, সাবেইয়ারে বললেন যে এই ছেলেটারে ন্যাশনাল টিমে ডাকেন। আসলে ন্যাশনাল টিমের সঙ্গে প্র্যাকটিস করলো, আবার ওই ম্যাচ শেষেই বাদ। ওই ম্যাচে আর্জেন্টিনা হেরে গেছিল নাইজেরিয়ার বিপক্ষে, পরে ওই ম্যাচের কাউন্টারে ঢাকায় এসে নাইজেরিয়াকে হারায় আর্জেন্টিনা। তো যাই হোক, সেটা আলাদা কথা, কিন্তু ওই টোকালির মাথায় এমি মার্টিনেজ ওই সময় ঢুকে গেছে। এরপর যখন আপনার না সরি, ওটা করোনার সময় না, ওটা এমনি নর্মাল টাইমে ছিল। করোনার কথা বলতেছি অন্য কারণে। করোনার সময় যখন আর্জেন্টিনার রুলি অথবা আরমানি, এই দুজনের কেউ একজন করোনায় আক্রান্ত হলো, তখন ব্যাকআপ হিসাবে টিমে ছিল হচ্ছে এমি মার্টিনেজ। তখন স্কালোনিকে এই টোকালি পুশ করলেন যে এমিকে পোস্টের নিচে দাঁড় করান, কারণ আমি ওরে ওই সময় নাইজেরিয়ায় দেখছি, এছাড়া আমি ওরে এজ লেভেলে দেখছি, ও অবিশ্বাস্য। ওর প্লেয়িং টাইমে কিপিং যেমন তেমন, পেনাল্টি সেভে এবং স্পট কিক সেভে অবিশ্বাস্য।
পরে তো সে প্লেইং টাইমেও খুব ডেভেলপ করছে এবং এটার পিছনে টোকালির একটা মারাত্মক অবদান আছে বলে মনে করা হয়। বিশেষ করে যখন পেনাল্টি শুট আউট শুরু হয় আপনারা দেখবেন যে একটা লোক, এই লোকটা এসে এমির কানে কানে কথা বলতে থাকে বেশ খানিকক্ষণ, 1-1.5 মিনিট 2 মিনিট ধরে কথা বলে। মূলত ওই সময় টোকালির আমি একটা ইন্টারভিউতে পড়ছিলাম, টোকালি ওই সময় মূলত কম্পিউটার অ্যানালিস্টের কাছ থেকে ইনফরমেশনগুলো এনে এমিকে পাস করেন যে এই শুটার তোমারে শ্যুট করবে, এরা ন্যাচারালি এই দিকে শ্যুট করে, বেশিরভাগ সময় এই করে, তুমি এই করলে ও এই নার্ভাস হবে, ওর এর আগে হিস্ট্রি আছে যে ওর সঙ্গে কথা বললে ও নার্ভাস হবে। ফলে যেগুলো এমিরে করতে দেখেন ওগুলো পাগলামি না, ওগুলো খুব পরিকল্পিত ব্যাপারে এবং ওই পরিকল্পনার পেছনে টোকালির মস্তিষ্ক আছে, তাকেও একটা স্যালুট। এরপর এক ভদ্রলোক আছেন লুইস মার্টিন। লুইস মার্টিনও মানে ফুটবল যারা দেখেন তাদের কাছে কোনো পরিচিত নাম হওয়ার কথা না, কিন্তু ট্রেনার হিসেবে ইউরোপ বা লাতিন আমেরিকায় অত্যন্ত পরিচিত নাম, অত্যন্ত পরিচিত নাম। একসময় মূলত পার্সোনাল ফিটনেস ট্রেনার হিসেবে কাজ করতেন। লুইস সুয়ারেজ, ডিয়েগো মিলিতো বা বেরন এদের পার্সোনাল ট্রেনার হিসেবে একসময় কাজ করছেন, ফিটনেস ট্রেনার হিসেবে। পরে সাবেইয়া মূলত তাকে লাইমলাইটে আনেন, টিমে আনেন। এরপর সিমিওনের সঙ্গে উনি স্পেনে কাজ করছেন, পরে বিলার্দোর সঙ্গে কাজ করছেন, কার্লোস বিলার্দোর সঙ্গে কাজ করছেন। সর্বশেষ আপনার সাম্পাওলি তাকে নিয়ে আসছিল এবং তাকে কন্টিনিউ করেছেন হচ্ছে আমাদের স্কালানি। তো এই ভদ্রলোক আন্ডারে আবার একটা ফিটনেস ট্রেনার গ্রুপ আছে, ভদ্রলোক মূলত হচ্ছে ফিটনেস কোঅর্ডিনেটর, ওনার আন্ডারে একটা ফিটনেস গ্রুপ আছে, তারা হচ্ছে মেসিদের সবার ফিটনেস নিয়ে কাজ করে। তো এই মোটামুটি হচ্ছে ওদের সাপোর্ট স্টাফ। এখন এই সাপোর্ট স্টাফদের ভিতরে একজনের গল্প এখনো বলিনি, সেই গল্পটা একটু বলি। সেই ভদ্রলোকের নাম, ভদ্রলোক না বলে সেই ছেলেটার নাম বলা উচিত, মাতিয়াস মান্না। ওর কোনো ফুটবল ব্যাকগ্রাউন্ড নেই, কোনো ফুটবল ব্যাকগ্রাউন্ড নেই, বাট ও একটা রূপকথার চরিত্র। ছোট্ট একটা ঘটনা মনে করে দেখেন, এই যে 2022 ওয়ার্ল্ড কাপের ফাইনালে ফ্রান্সের বিপক্ষে ডিমারিয়া কোন ইয়েতে খেলছিল, কোন উইংয়ে খেলছিল মনে পড়ে? ডিমারিয়া হচ্ছে লেফট উইংয়ে খেলছে। ডিমারিয়া সারা জীবন হচ্ছে রাইট উইঙ্গার, ওই ম্যাচে লেফট উইংয়ে কেন খেললো? কারণ হচ্ছে স্কালোনিরে মাতিয়াস মান্না এসে বললেন যে দেখেন, ফ্রান্সের বিপক্ষে অ্যাটাকে যাওয়ার প্রধান সমস্যাগুলোর একটা হচ্ছে ওই ইয়েরে আপনার ওদের লেফট সাইডে যে ছেলেটা খেলে কুন্ডে, কুন্ডেকে ওভারকাম করান। এখন কুন্ডেকে ওভারকাম করার জন্য আমাদের লেফটে ওরকম কোনো উইঙ্গার নাই, আমাদের লেফট উইং দিয়ে আমরা যে অ্যাটাক করতেছি ওই অ্যাটাক দিয়ে কুন্ডেরে ওভারকাম করা যাবে না। ওরা তো প্রস্তুত থাকবে যে ডিমারিয়া রাইট থেকে অ্যাটাক করবে, ফলে কুন্ডে পাশটা সলিড করে রাখবে। আমরা যদি ডিমারিয়াকে লেফটে নিয়ে আসি তাহলে কুন্ডে একদম হয়ে যাবে, নিউট্রাল হয়ে যাবে, তখন আমরা মুহুর্মুহুর অ্যাটাকে যেতে পারবো, যেটা ফল আপনারা দেখছেন 80 মিনিট পর্যন্ত ফ্রান্স উঠেই গেছিল মাঠ থেকে। দুটো কাজ করে, একটা হচ্ছে ডিমারিয়ারে উইং চেঞ্জ করানো, আর একটা হচ্ছে ইয়েরে ওদের ওই যে মিডফিল্ডারটা নাম ভুলে গেছি, দরকার নেই, ওরে ম্যান মার্কিং করে এমবাপে বলই পাচ্ছিল না এই দুটো কাজের ফলে, এবং ডিমারিয়া মুহুর্মুহুরে অ্যাটাক করছে, একটা গোলও বের করছে। এটার কারণ হচ্ছে ওই কৌশলটা। এই মাতিয়াস মান্না, যার কথায় স্কালোনি এই ডিসিশনটা নিলেন। এই মাতিয়াস মান্নার গল্পটা বলা উচিত আসলে অনেক সময় ধরে, কিন্তু আমরা একটু ছোট করে বলি। মাতিয়াস মান্না হচ্ছে সোশ্যাল কমিউনিকেশনের স্টুডেন্ট, কিন্তু ফুটবল পাগল, ফুটবল পাগল একটা ছেলে ছিলেন। একটা ইউনিভার্সিটিতে পড়া অবস্থায় টুকটাক ফুটবল খেলতেন। মূলত স্পেনের ভক্ত ছিলেন, আরও ভালো করে বললে বার্সেলোনার ভক্ত ছিলেন। সে ভক্তটাও হয়েছিলেন, ওনার মা একবার স্পেনে বেড়াতে গিয়ে পেপ গার্দিওলার একটা টি শার্ট নিয়ে আসছিল, গার্দিওলা তখন ক্রুয়েফের টিমে খেলে, তো ওই গার্দিওলার টি শার্ট দেখে ওনার মনে হয়েছে গার্দিওলা ওনার হিরো। তো উনি টুকটাক খেলতেন যখন, তখন গার্দিওলা কেমনে খেলে ওরকমভাবে খেলার চেষ্টা করতেন। পরে যখন প্রফেশনাল লাইফে আসছেন তখন উনি প্রফেশনের পাশাপাশি একটা ব্লগিং শুরু করেন। এই ব্লগিংটা হচ্ছে ফুটবল বিষয়ক ব্লগিং, আরও ভালো করে বললে বলা ভালো পেপ গার্দিওলা বিষয়ক ব্লগিং। ওখানে উনি একটা সিরিজ শুরু করেন গার্দিওলা প্যারাডাইম। এই গার্দিওলা প্যারাডাইমে তখন কিন্তু গার্দিওলা খেলোয়াড়, মাথায় রাখেন, তখন কিন্তু গার্দিওলা কোচ হিসাবে যে নতুন একটা ফিলোসফি করছে এটা কিছু করে নাই। এই গার্দিওলা প্যারাডাইমে সিরিজের পর সিরিজ, পর্বের পর পর্ব, ভিডিও, গ্রাফিক্স, বিভিন্ন রকমের লেআউট এবং টেক্সট, এটা দিয়ে মাতিয়াস মান্না দেখাতে থাকেন যে গার্দিওলা ক্রুয়েফের আন্ডারে থাকলেও সে আলাদা একটা ফিলোসফি অ্যাপ্লাই করার চেষ্টা করতেছে মাঠে, তার নিজস্ব একটা ফিলোসফি আছে।
সেই ফিলোসফিটা ক্রুয়েফের থেকে একটু ভিন্ন। ক্রুয়েফের টোটাল ফুটবল আর গার্দিওলা মাঠে যে ফুটবলটা খেলতেছে এর ভিতরে একটা ডিফারেন্স মান্না আবিষ্কার করলেন, এবং মান্না এই জিনিসটা কন্টিনিউ করে যাচ্ছেন। এর মধ্যে উনি বারবার চেষ্টা করতেছিলেন যে গার্দিওলাকে কোনোভাবে এই লিঙ্কগুলো পাঠানো যায় কিনা। ইন দ্য মিন টাইম গার্দিওলা রিটায়ারমেন্টের টাইম চলে আসলো। 2005 সম্ভবত রিটায়ারমেন্টের আগে আগে কথা হচ্ছিল যে গার্দিওলা আর্জেন্টিনায় একটা ক্লাবে খেলে ক্যারিয়ার শেষ করবেন। তখন মান্না একবারে উঠে পড়ে লাগছেন যে কোনোভাবে গার্দিওলার সঙ্গে দেখা করা যায় কিনা। দেখা করা গেল না। মান্না অনেক কষ্টে টাকা পয়সা জমায় স্পেনে গেলেন। ওখানে গিয়ে স্পেনের বার্সেলোনার এক সাংবাদিককে ধরলেন। যে সাংবাদিককে ধরলেন উনি একাধিকবার গার্দিওলার ইন্টারভিউ নিয়েছেন যে আমাকে একটু গার্দিওলার সঙ্গে যোগাযোগ করা দেন। ভাই হাই প্রোফাইল মানুষ গার্দিওলা, তার সঙ্গে একটা বাচ্চা আসছে থেকে আর্জেন্টিনা থেকে, কেমনে যোগাযোগ করা দেয়। তারপরে ওই ভদ্রলোক করুণাবশত এবং ওই সিরিজটা দেখে, গার্দিওলা প্যারাডাইম সিরিজটা দেখে ওরে ফোন নাম্বারটা দিয়ে দিয়েছেন। মান্য ফোন নাম্বার নিয়েই দেশে ফিরে আসছেন। ফিরে আসে ওই ফোন নাম্বার থেকে একদিন কল করছেন গার্দিওলারে। গার্দিওলা ধরেন নাই। ভয়েস মেসেজে মান্না জানাইছেন আমি আপনারে নিয়ে এরকম একটা সিরিজ করছি, এই সিরিজের লিঙ্কগুলো আপনারা দিতে চাই। গার্দিওলা পরের উইকেন্ডে ভয়েস মেসেজ দেখছেন, দেখে একটু আগ্রহী হয়েছেন যে আমারে নিয়ে একটা সিরিজ করছে, এত পর্বের, কী জিনিস। তখন গার্দিওলা রিং ব্যাক করে জিজ্ঞেস করছেন যে কী সিরিজ করছেন, আমারে নিয়ে কী লিখছেন। তখন ওই মূল লাইনটা বলছে যে আপনি যে ক্রুয়েফের আন্ডারে খেলতেন, কিন্তু আপনার একটা নিজস্ব ফিলোসফি আমি দেখতে পাইছি, যেটা বোঝায় যে আপনি ফুটবল নিয়ে অন্য রকমভাবে ভাবেন এবং আপনি হয়তো ফুটবল কোচিংয়ে যাবেন। তখন গার্দিওলা একটু সময় চুপ করে রয়েছে। তো বলতেছে আপনি জিনিসগুলো আমাকে পাঠাতে পারবেন? ও বলছে হ্যাঁ। গার্দিওলা ইমেল অ্যাড্রেস দিয়েছে, ও লিঙ্কগুলো সব পাঠিয়ে দিয়েছে। গার্দিওলা ওটা পড়ছে সবগুলো, পড়ে তার সঙ্গে ফোনে কয়েকবার কথা বলছে। 2006 সালে একটা ডকুমেন্টারি শ্যুট করার জন্য গার্দিওলা এবং একজন ফিল্ম ডিরেক্টর বুয়েন্স আয়ার্সে আসেন। তখন গার্দিওলা নিজেই মাতিয়াস মান্নারে ফোন করে বলেন তুমি হোটেলে আসো। মাতিয়াস মান্না এক গাদা বই, এবং ততদিনে ওই গার্দিওলা প্যারাডাইম সিরিজটা একটা বই আকারে প্রকাশ হয়েছে। ওই বইটা সহ আরও কতগুলো বই নিয়ে, 4-5টা বই নিয়ে গার্দিওলার সঙ্গে দেখা করেন। গার্দিওলা বলছিলেন তোমার সঙ্গে আমি মিনিট 15 কথা বলবো। সেই মিনিট 15 কথোপকথন ওই দিনের শুটিংই বাতিল হয়ে যায়। সকাল থেকে শুরু হয়ে রাত পর্যন্ত সেই কথোপকথন চলতে থাকে। দুজন ফুটবল ফিলোসফি নিয়ে আলোচনা করতে থাকেন। এক পর্যায়ে গার্দিওলা ওর ফুটবল বিশ্লেষণের ক্ষমতা এবং ফুটবল ফিলোসফি নিয়ে আন্ডারস্ট্যান্ডিং এবং ফুটবলের টেকনিক্যাল ব্যাপার বোঝার যে যোগ্যতা, এটা দেখে গার্দিওলা তারে বলেন যে আমি যদি আগামী বছর কোনো টিমের সঙ্গে কোচিং শুরু করি, তুমি কি আমার সঙ্গে কাজ করবা? তো ও বলে যে না, আমি তো একটা চাকরি করি, আমি এটাতেই হ্যাপি, আমি আসলে ফুটবল নিয়ে গবেষণা করেই হ্যাপি। তো ওই যে বইগুলো গার্দিওলারে উনি গিফট করছিলেন, মান্না গিফট করছিল, ওই বইগুলোর মধ্যে একটা ছিল বিয়েলসার জীবনী। গার্দিওলার আবার পরদিন মিটিং ছিল বিয়েলসার সঙ্গে। গার্দিওলার শুটিংয়ের পাশাপাশি একটা অন্যতম ইচ্ছা ছিল যে পরের বছর থেকে উনি যেহেতু কোচিং শুরু করবেন বার্সেলোনা বি দলের, ফলে উনি বিয়েলসার মতো পণ্ডিতের সঙ্গে একটু সিটিং দিয়ে যেতে চান। পরে বিয়েলসার সঙ্গে বহু সিটিং দিয়েছেন। বিয়েলসার ফিলোসফি গার্দিওলার ক্রুয়েফ এবং বিয়েলসার খুব প্রভাব পড়ছে গার্দিওলার কোচিং ক্যারিয়ারে। তো গার্দিওলা যখন সঙ্গে বসলেন, বিয়েলসার সঙ্গে বসলেন, তখন কথায় কথায় উনি মাতিয়াস মান্নার কথা বিয়েলসাকে বললেন। বিয়েলসা বললেন বলেন কি, আমার দেশে এরকম একটা ছেলে আছে, এত গবেষণা করে, তো জানতাম না। তখন বিয়েলসা আবার গার্দিওলার কাছ থেকে ওর নাম্বার নিয়ে নেন। গার্দিওলা ওখান থেকে দেশে ফিরে যান। বিয়েলসা ওকে কল করে পাঠায়। বিয়েলসা ওর সঙ্গে টানা 2 দিন ধরে শুধু রাতে ঘুমানো বাদে বাকি সময়টা ফুটবল নিয়ে কথা বলছেন। দেখেন, বিয়েলসার সঙ্গে ফুটবল নিয়ে কথা বলার যোগ্যতাই পৃথিবীতে খুব কম লোকের আছে। মার্সেলো বিয়েলসারে সর্বকালের সেরা কোচদের একজন মনে করা হয়, যদিও অ্যাচিভমেন্ট খুব কম, কিন্তু তাত্ত্বিক কোচিং, থিওরিটিক্যাল ফুটবলে বিয়েলসার আশেপাশে কেউ নাই। তো বিয়েলসা পাগলের মতো হয়ে গেলেন মাতিয়াস মান্নারে দেখে। বিয়েলসা বললেন যে বাবা তুমি ক্যারিয়ার ট্যারিয়ার সব ছাড়ো, ওসব চাকরি বাকরি তোমার জন্য না, তোমার কাজ হচ্ছে ফুটবল ফিলোসফি এবং ফুটবল অ্যানালিসিস নিয়ে কাজ করা, তুমি আজকেই আমার সঙ্গে আসো। তো উনি আপাতত চাকরিটা ছেড়ে দিলেন। ছেড়ে দিয়ে তখনও ফুটবল কোচিং শুরু করেননি। উনি বিয়েলসার অ্যাসিস্ট্যান্ট হিসাবে, মানে অ্যাসিস্ট্যান্ট মানে কী ধরনের অ্যাসিস্ট্যান্ট বলবো, ফিল্ম ডিরেক্টরের কাছে অ্যাসিস্ট্যান্ট আছে না, যে ওই আপনার সঙ্গে সঙ্গে ঘোরে টুকটাক কথা বলে, ওই রকম
বিএলসার সঙ্গে থাকতেছিলেন। বিএলসা বললেন, তুমি এক কাজ করো, তুমি ইন দ্য মিন টাইম একটা ফুটবল ডিগ্রি নিয়ে নাও। উনি একটা ফুটবল ডিগ্রি নিয়ে নিলেন। এরপরে বিএলসা চিলি দলের যখন দায়িত্ব নিলেন তখন বললেন যে তুমি আমার সঙ্গে চলো, তুমি এখন থেকে ফুটবল অ্যানালিস্ট, তুমি চিলি দলে জয়েন করবা। ও বলে কেমনে, আমি তো কোনো ওই একটা ছোট ডিগ্রি ছাড়া কিছু নেই। তো বলে ভাই, আমি তোমার চেয়ে ভালো অ্যানালিস্ট এখন পর্যন্ত পৃথিবীতে দেখি নাই, তোমার চেয়ে ভালো ফুটবল বোঝা লোক আমি দেখিনি। তুমি আমার সঙ্গে থাকবা, তুমি আমার টেকনিক্যাল ব্যাপারে হেল্প করবা, আইডিয়ার ব্যাপারে হেল্প করবা, যে কী করা যায়, কেমনি করা যায়, এই আইডিয়া লেভেলে কাজ করবা। অ্যানালিস্ট মানে তুমি শুধু কম্পিউটার স্ক্রিন দেখবা, ফুটেজ দেখবা আর এসে আমার ছক বলবা, ওইটা না। তুমি আমার আইডিয়া লেভেলে হেল্প করবা, যে আইডিয়া কী করা যায়, কী আইডিয়েশনে কাজ করা যায়। বিএলসার সঙ্গে উনি প্রথম কাজ করলেন। পরে চিলি ছেড়ে যখন বিএলসা চলে যান, সাম্পাওলি এসে চিলি কোচ হওয়ার পরে সাম্পাওলি তারে আবার ওই একই রকম দায়িত্বে রেখে দিলেন। এবার সাম্পাওলির সঙ্গে উনি আবার স্পেনেও গেছিলেন। পরে যখন সাম্পাওলি আর্জেন্টিনার কোচ হয়ে আসলেন, সাম্পাওলি ওরা ছাড়তে চাচ্ছিলেন না। সাম্পাওলি যেখানে যাচ্ছিলেন, সাম্পাওলি মুগ্ধ ছিলেন ওর ব্যাপারে, ও মান্নাকে সেখানে আনতেছিলেন। মান্না থেকে গেল আর্জেন্টিনা দলে, সাম্পাওলি স্যাক হলো, অন্তর্বর্তীকালীন কোচ হলেন স্কালোনি। কোচ হওয়ার পরে স্কালোনি যাদের যাদের রেখে দিলেন সাম্পাওলি টিম থেকে, অবশ্যই তার মধ্যে মাতিয়াস মান্না ছিলেন। এবং স্কালোনি পরে বলছেন যে তার যে এই যে ইনোভেটিভ ফুটবল খেলা, কখনো অ্যাটাকিং কখনো ডিফেন্সিভ, সময় বুঝে ফুটবল খেলা, এইটার উপরে পৃথিবীতে যে কয়জন লোক প্রভাব ফেলছে, তার গুরুস্থানীয় কোচদের কথা বলেন, অমুক বলেন তমুক বলেন, সবচেয়ে বেশি বলেন মাতিয়াস মান্নার কথা। যে ও প্রতিনিয়ত ফুটবলের রেভলিউশন নিয়ে এবং নতুন কি করা যায় এটা নিয়ে আইডিয়া নিয়ে আসে আমার কাছে। তার প্রমাণ তো এই যে ফ্রান্সের বিপক্ষে ফাইনালে দেখছেনি, এরকম ঘটনা ঘটতেই থাকে, এরকম ঘটনা ঘটতেই থাকে। আর্জেন্টিনা প্রতিটা ম্যাচে, মাতিয়াস মান্নাকে নিয়ে একটা স্টোরিতে ইএসপিএন বলছে যে আর্জেন্টিনা প্রতিটা ম্যাচে অন্তত 10 ধরনের ভিন্ন ভিন্ন অপশন এবং 10 ধরনের স্ট্র্যাটেজি নিয়ে মাঠে নামে। এই 10টা স্ট্র্যাটেজির চক আউট করে মাতিয়াস মান্না। ও যে কোনো একটা টিমের এগেনস্ট আর্জেন্টিনা খেলুক না কেন, অন্তত 10টা বিকল্প রাখে টিমের জন্য। যে মানে মানুষের তো প্ল্যান এ থাকে, বি থাকে, সি থাকে, আর্জেন্টিনার স্কালোনির টিমের প্ল্যান 10 পর্যন্ত থাকে। এই প্ল্যান 10 পর্যন্ত তৈরি করে হচ্ছে মাতিয়াস মান্না। বুঝতে পারছেন কেমন রূপকথার চরিত্র? একটা ছেলে ব্লগিং করতো, সেখান থেকে সে গার্দিওলা বিয়েলসা হয়ে আজকে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী দলের অন্যতম ব্যাকগ্রাউন্ড ব্রেন। এবং বলা হচ্ছে যে লিওনেল স্কালোনি যা করতেছেন, যা দেখাচ্ছেন ম্যাজিক, এই বিহাইন্ড দ্য সিন, এই ম্যাজিকের ব্রেন হচ্ছে মাতিয়াস মান্না। একটা চিকনা টাইপের একটা যুবক, এ পুরো সিনারিওটা চেঞ্জ করে দিছে। মেসি বা যে কেউ যখনই ইন্টারনাল কোনো আলোচনায় কথা হয়, মাতিয়াস মান্নার কথা বলেন। তার মানে আমি একটা জিনিস বুঝলাম, যে এই যে আমরা যারা ফেসবুকে দেখি, আমাদের ইয়াং জেনারেশনের অনেক অসাধারণ অসাধারণ বিশ্লেষণ করেন, অনেক কিছু করেন। সবাই তাদের বলে না যে তুই ফুটবল নিয়ে এত কথা বলস কেন, তুই কি ফুটবলের কেউ? আমি বলি আপনারা এই কাজটা করেন, দেখেন পৃথিবীতে উদাহরণ আছে যে ফুটবলই খেলতে হবে এমন কোনো কথা নাই। আপনি শুধুমাত্র পাণ্ডিত্য দিয়ে সর্বোচ্চ লেভেলে পৌঁছায় যেতে পারেন। তার প্রমাণ মাতিয়াস মান্না। যারা ফেসবুকে এই কাজগুলো করেন, আমি তাদের জন্য বলতেছি যে আপনারা আরও উৎসাহ নিয়ে করেন। প্রয়োজনে ফুটবলের ডিগ্রি নিয়ে সেগুলোকে দেশের কাজে লাগান বা কোনো ক্লাবের কাজে লাগান। অসাধারণ ব্যাপার। মোটামুটি আমরা শেষ দিকে চলে আসছি। তবে আরও একটা জিনিস বলি, যে এই যে 5-6 জনের কথা বললাম, এরাই যে সব কিছু তা কিন্তু না। এর বাইরেও বিশাল স্টাফ আছে। যেমন গোলকিপিং কোঅর্ডিনেটরের আন্ডারে আরও কয়েকজন গোলকিপিং কোচ আছে, ফিটনেস ট্রেনারের আন্ডারে আরও কোচ আছে, আরও অনেক ছোটোখাটো কোচ আছে। তার চেয়ে বড় কথা, আপনার ব্যাক এন্ডে অনেক সাপোর্ট স্টাফ আছে যারা আর্জেন্টিনার দলটাকে সুখে রাখে। আর্জেন্টিনা যখন বিশ্বকাপ জিতল, তখন মেসি বয়স্ক এক ভদ্র মহিলারে জড়া ধরে কাঁদতেছিল। এই ছবিটা পরদিন ভাইরাল হয়ে গেল সারা পৃথিবীতে। বেশিরভাগ জায়গায় লেখা হলো এ নাকি মেসির মা। পরে মেসি ওটা ইন্টারভিউতে ক্লিয়ার করলেন যে ওই ভদ্রমহিলা হচ্ছে তাদের কুক, তাদের শেফ টিমের। ও ভদ্রমহিলার যে নিবেদন, ভদ্রমহিলার নামটা আমি বলি, ভদ্রমহিলার নাম হচ্ছে আন্তোনিয়া ফারিয়াস। তো এইরকম আন্তোনিয়া ফারিয়াসের মতো অনেক ক্যারেক্টার আছেন আর্জেন্টিনা টিমের পেছনে। এই আজকের এই গল্পটার যে কারণে বললাম, যে একটা চ্যাম্পিয়ন টিম হুট করে চ্যাম্পিয়ন হয় না।
একটা চ্যাম্পিয়ন টিম আজকে যে এই যে ডমিনেট করতেছে গত 2021 সাল থেকে শুরু করে এই 24 সাল পর্যন্ত সব কিছু জিতে নিচ্ছে, এটা রাতারাতি হয় নাই, বিনা পরিকল্পনায় হয় নাই। এটার পিছনে বিশাল একঝাঁক মানুষের কর্মযোগ্য আছে। মাঠে আমরা 11 জনকে খেলতে দেখি, এর পেছনে কয়েকশো মানুষ আছে যারা প্রাণপণে চেষ্টা করতেছে। আপনি ক্লদিও তাপিয়ার ভূমিকা অস্বীকার করতে পারবেন না। আর্জেন্টাইন প্রেসিডেন্ট হিসাবে, আর্জেন্টাইন ফেডারেশনের প্রেসিডেন্ট হিসাবে তার অনেক ব্যর্থতা আছে। কিন্তু এই যে স্কালোনি যখন যা চাচ্ছে, যে বাজেট চাচ্ছে, সেইভাবে তাদেরকে বাজেট দেওয়া হচ্ছে। বা আপনি ওই গ্রেটদের কথা ভুলে যান কিভাবে, যে আর্জেন্টিনা যখন লম্বা ক্যাম্প করে বিশ্বকাপের আগে, তখন জানেত্তি, রিকুলমে বা এই যে গয়কোচিয়া, এদেরকে আমন্ত্রণ করে আনতেন স্কালোনি গেস্ট লেকচার দেওয়ার জন্য। এরা এসে এদের উজ্জীবিত করতেন, এরা বলতেন যে বাবারা আমরা পারি নাই, আমরা জীবনে সর্বস্ব দিয়ে পারি নাই, তোদের পারতে হবে। এই যে বলাটা, এই যে আগায় দেওয়াটা, এই সবার আসলে ভূমিকা আছে। তা আমাদেরও ভূমিকা আছে। আমরা এই যে সারা পৃথিবী জুড়ে, মেসি কালকে বলছেন, সারা পৃথিবী জুড়ে, সারা আর্জেন্টিনা জুড়ে যে আর্জেন্টিনা বিপুল ভক্ত শ্রেণী, তারা যেভাবে গ্যালারিতে এবং মাঠের বাইরে টিভির সামনে যেভাবে উজ্জীবিত করে, তারও ভূমিকা আছে। কেউ একা একা চ্যাম্পিয়ন হইতে পারে না। 11 জন লোক মাঠে খেলে চ্যাম্পিয়ন হইতে পারে না। এর পেছনে অনেক 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 নায়ক থাকে। তার কয়েকজনকে নিয়ে বললাম। সবাই ভালো থাকবেন। এরকম পেছন নায়কদের গল্প আমি বলতে চাই। বাংলাদেশ টিমের পেছনে, বাংলাদেশ ক্রিকেট টিমের পেছনে কারা কাজ করে, তাদের নিয়ে একদিন গল্প করব। যে কারা ওদের মেসেজ করে, কারা ওদের চা গায়ে দেয়, এইসব গল্প করব। আমার পেছনের মানুষদের নিয়ে বলতেই ভালো লাগে। সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায়।